হ্যালো এভরিওয়ান, আমার নাম স্বর্ণদীপ সাহা। চলো আজ আমরা শুরু করতে চলেছি আমাদের ফিজিক্সের প্রথম চ্যাপ্টার, ফিজিক্স আর ফিজিক্যাল সায়েন্স। তার প্রথম চ্যাপ্টার যেটা হচ্ছে পরিমাপের পদ্ধতি ও একক, মানে সিস্টেম অফ মেজারমেন্ট অ্যান্ড ইউনিট। ঠিক আছে, এখানে আমরা ডিফারেন্ট ইউনিট এর ব্যাপারে তো শিখবই, তার সাথে সেগুলোকে কীভাবে কোয়ান্টিফাই করে এবং রাশি কীরকম জিনিস, কী কী ব্যাপার আছে, সবগুলো আমরা একটা একটা করে শিখব। চলো আজকে আমাদের প্রথম বক্তব্য হচ্ছে যে ফিজিক্যাল কোয়ান্টিটি বা ভৌত রাশি কাকে বলে। ভৌত রাশি কাকে বলে না, সেই সব প্রাকৃতিক বস্তু বা ঘটনা যেগুলোকে কি করা যায়, পরিমাপ করা যায়। তাহলে আমরা এরকম বলতে পারি যে প্রাকৃতিক বস্তু বা ঘটনা যা পরিমাপযোগ্য, যা পরিমাপযোগ্য, তাদেরকেই বলছে কি, তাদেরকে ভৌত রাশি, ফিজিক্যাল কোয়ান্টিটি অর প্রাকৃতিক রাশিও বলা হয়ে থাকে কিছু কিছু জায়গায়। তাহলে প্রাকৃতিক বস্তু বা ঘটনা যে সমস্ত যেগুলোকে পরিমাপ করা যায় তাদেরকে কি বলছে, ভৌত রাশি বা ফিজিক্যাল কোয়ান্টিটি। এক্ষেত্রে এক্সাম্পল দেওয়া প্রযোজ্য। এক্সাম্পল কী কী দেওয়া যেতে পারে? এক্সাম্পল যা যা আমাদের আশেপাশে যেগুলোকে আমরা করতে পারি, মানে পরিমাপ কীরকমভাবে, দেখো দৈর্ঘ্য বলতে পারো, হ্যাঁ দৈর্ঘ্য বলতে পারো, ঘনত্ব বলতে পারো। তাছাড়া সব কিছুই আমরা বেগও ক্যালকুলেট করতে পারি। হ্যাঁ, আমরা এই সব জিনিস যা যা আছে, সময় ক্যালকুলেট করতে পারি, অবশ্যই সময় ক্যালকুলেট করতে পারি। সমস্ত জিনিস যেগুলোকে আমরা পরিমাপ করতে পারছি সেগুলোকে কী বলছে, ফিজিক্যাল কোয়ান্টিটি আর ভৌত রাশি। চলে আসি তারপর, ভৌত রাশিকে জেনারেলি দুটি ভাগে ভাগ করা যায়। একটিকে বলে স্কেলার রাশি আর একটিকে বলে ভেক্টর রাশি। এদের কিভাবে আলাদা করা হয়েছে না, যেই সব ভৌত রাশিগুলির মান আছে বাট অভিমুখ নেই। মান কি আছে বাট অভিমুখ নেই, তাদেরকে কি বলছে, স্কেলার রাশি। মান আছে কিন্তু অভিমুখ নেই। অন্য দিক থেকে মান মানে ভ্যালু, ঠিক আছে, আর অভিমুখ মানে ডাইরেকশন। ভেক্টর রাশি তাদেরকেই বলবে যাদের মান তো আছেই কিন্তু তাদের অভিমুখও আছে, ঠিক আছে, অভিমুখও আছে, তাদেরকে বলছে কি, ভেক্টর রাশি। দুটোই আছে, মানও আছে অভিমুখও আছে। ফর এক্সাম্পল নেওয়া যেতে পারে, আমাদের দেখা যেতে পারে কী কী আছে। এক্সাম্পল হিসাবে আমরা যেমন কোনো একটা দৈর্ঘ্য বা দূরত্ব, ঠিক আছে, ধরে নাও একটা জায়গা থেকে আরেকটা জায়গার দূরত্ব, ধরে নাও এ থেকে বি এর দূরত্ব, ঠিক আছে, এ থেকে বি এর দূরত্ব, এ একটা পয়েন্ট, বি একটা পয়েন্ট, এদের মধ্যেকার দূরত্ব যদি 5 কিলোমিটার হয়, তাহলে এইটাকে কি বলছে, দূরত্ব। যে দূরত্ব কত না, 5 কিলোমিটার। বাট এই একই জিনিস যদি আমরা ভেক্টরে করি, সেটা আসবে কি বলতো, সেটাকে আমরা সরণ বলবো। এবার সরণকে আমরা কিভাবে কোয়ান্টিফাই করব, কিভাবে জাস্টিফাই করব না, সরণকে এইভাবে বলতে হয় যে কেউ যদি এ থেকে বি এর দিকে যায় তখন সরণ হয়। তার মানে এ থেকে বি এর দিকে সে গেছে, এ থেকে বি পর্যন্ত সে গেছে কত না, 5 কিলোমিটার। তাহলে বক্তব্যটার মধ্যে কি আছে, দেখো একটা ডাইরেকশন আছে যে এ থেকে বি এর দিকে, এবং তার সাথে কি আছে, একটা ভ্যালুও আছে, মানও আছে, অভিমুখও আছে, তাই জন্য এই সরণটাকে আমরা ভেক্টর রাশি বলবো। ঠিক আছে, স্কেলার রাশির আরও উদাহরণ যদি আমি বলি, তাহলে তাপমাত্রার কথা বলতে পারি, টেম্পারেচার, হ্যাঁ, তড়িৎ প্রবাহ, ক্ষমতার কথা বলতে পারি, কার্যর কথা বলতে পারি, হ্যাঁ, সব কিছুই, মোটামুটি অনেক কিছুই আছে যেগুলো আমরা বলতে পারি। এই ক্ষেত্রে স্মরণের সাথে সাথে আমরা ওজনের কথা বলতে পারি, ওজন, তার সাথে আমরা বলতে পারি বেগ, ত্বরণ, ত্বরণ থাকলেই সেখানে মন্দনও থাকছে, ওটা আর লিখছি না আমি। ত্বরণ থাকলেই মন্দন থাকছে, অ্যাক্সিলারেশন থাকলেই ডিঅ্যাক্সিলারেশন থাকবে, মানে মন্দন তো হতেই পারে, দুটোই একই রকম ব্যাপার।
বলের কথা বলতে পারি। এগুলো সব কি ভেক্টর রাশির আন্ডারে পড়ছে। এই জিনিসগুলো প্রত্যেকটা জিনিসকে আমরা যে চ্যাপ্টারে যেটা আছে সেই চ্যাপ্টারে আমরা কি করব না প্রত্যেকটাকে একবার করে দেখে নেব কি কি জিনিস, এবং তাদেরকে আমরা ভালো করে শিখব। এখন শুধুমাত্র আমরা রাশির ব্যাপারেই দেখছি। তো চলো আমরা ডিফারেন্ট রাশিগুলোর ব্যাপারে বুঝে নিলাম, একটা স্কেলার একটা ভেক্টর। এরপর আমরা যাব হচ্ছে ইউনিট। কোথায় যাব? ইউনিট। ইউনিট জিনিসটা কি? ইউনিট জিনিসটা আমরা একটা এক্সাম্পলের থ্রু দিয়ে যদি শেখার চেষ্টা করি, যেমন ধরি একটি লাঠির দৈর্ঘ্য যদি আমরা বলি, কত বলবো না, বলছি ধরো একটা লাঠির দৈর্ঘ্য হচ্ছে 2 মিটার, ঠিক আছে, 2 মিটার। তাহলে এইখানে দেখো, এখানে কি কি জিনিস আছে। লাঠি একটা হচ্ছে প্রাকৃতিক বস্তু, ঠিক আছে। তার দৈর্ঘ্যটা কি? দৈর্ঘ্যটা হচ্ছে একটা রাশি, স্কেলার রাশি, যদি আমরা শিখে গেছি তাই জন্য বলতে পারছি রাশি। তাহলে এটা একটা ফিজিক্যাল কোয়ান্টিটি, এটা একটা প্রাকৃতিক বস্তু, যার এটা হচ্ছে একটা রাশি, প্রাকৃতিক ভৌত রাশির মধ্যে কি স্কেলার রাশি হয়ে যাচ্ছে এটা। তার সাথে দুইটা কি একটা মান, দুইটা একটা মান, স্কেলার রাশি যেহেতু ওর মান থাকবে। আর তার সাথে আমরা যে মিটারটা লিখেছি, এই মিটারটা হচ্ছে কি ইউনিট। যদি আমরা মিটারটা না দিতাম তাহলে কি হতো? মিটারটা যদি না দিতাম তাহলে আমরা বুঝতে পারতাম না যে কতটা রাশিটা, দুই যা খুশি হতে পারে। তো তাই জন্যে ইউনিট হচ্ছে কি কোনো একটি ভৌত রাশিকে কোয়ান্টিফাই করার জন্যে, বা সেটা কতটা বোঝানোর জন্যে আমরা যেটা ইউজ করি সেটাকে কি বলছে? ইউনিট বলছে, ঠিক আছে। ইউনিট হচ্ছে জেনারেলি দু রকমের, একটা ফান্ডামেন্টাল ইউনিট, একটা ডিরাইভড ইউনিট। আর 3 নম্বরে এই যে ইউনিটলেস কোয়ান্টিটি, এটা এখানে অ্যাড করার একমাত্র কারণ হচ্ছে জানা দরকার, কোশ্চেন পড়ে যেতে পারে। চলো শুরু করি, আমরা একটা একটা করে শিখে নিই কী কী ব্যাপার। ফান্ডামেন্টাল ইউনিট বা মূল একক বা প্রাথমিক একক যেটাকে বলছে, কী জিনিস? যে ইউনিটগুলো দিয়ে বা যে ইউনিট বা এককগুলো দিয়ে অন্য একক গঠন করা যায়, এবং এই সব ইউনিটগুলো অন্য কারোর উপর ডিপেন্ড করে না। ফান্ডামেন্টাল ইউনিট কি, এক তো এই যে অন্য একক গঠন করে, এটা তো সত্যি কথাই, তার সাথে এরা আবার কারোর উপর ডিপেন্ড করে না, করা যায়, এবং অন্য এককের উপর নির্ভর করে না, তাদেরকে বলছে ফান্ডামেন্টাল ইউনিট। তাদেরকেই বলছে ফান্ডামেন্টাল ইউনিট। অ্যাকচুয়ালি আমাদের আছে ফিজিক্সে এবং পৃথিবীতে 7টা, টোটাল 7খানা আমরা ফান্ডামেন্টাল ইউনিটের গল্প দেখবো, এক্ষুনি দেখবো কী কী জিনিস। তাদের মধ্যে এক্সাম্পল যদি দিই, দেখো দৈর্ঘ্য বলতে পারি, দৈর্ঘ্য তার ইউনিট হচ্ছে দেখো মিটার বলতে পারি, মিটার, ঠিক আছে। আরেকটা হচ্ছে দেখো ভর, যার একক আমরা গ্রাম ধরতে পারি বা কিলোগ্রাম ধরতে পারি, যা ধরবে, গ্রাম, কেজি, যা ধরবে সবই তো সমান, একই ব্যাপার, সমান নয় একই ব্যাপার, ওগুলো তো ইউনিট। আর সময় যাকে আমরা ঘন্টা বলো, আওয়ার বলো, মিনিট বলো, সেকেন্ড বলো, 3টে দিয়ে আমরা ক্যালকুলেট করি, ঠিক আছে। তো এরকম আচ্ছা, দৈর্ঘ্যকে আমরা কিলোমিটার দিয়েও করি, তো সেইটাও এখানে লিখে নেওয়া দরকার। তাহলে এইগুলো হচ্ছে, এই যে দৈর্ঘ্য, ভর, সময়, এগুলো দেখো কারো উপর ডিপেন্ড করে না, এগুলো কি কারো উপর ডিপেন্ড করে না, এরা হচ্ছে ফান্ডামেন্টাল ইউনিট, ঠিক আছে। পরবর্তীকালে চলে যাব আমরা ডিরাইভড ইউনিট মানে এক বা একাধিক ফান্ডামেন্টাল ইউনিট দিয়ে যে ইউনিটগুলো তৈরি হয় তাদেরকে ডিরাইভড ইউনিট বলে। মানে এক বা একাধিক ফান্ডামেন্টাল ইউনিট দিয়ে তৈরি হচ্ছে। যেমন ধরো আমি বলতে পারি, ধরো এক্সাম্পল আমি ক্ষেত্রফল বললাম সবচেয়ে সোজা হিসাবে। ক্ষেত্রফল মানে কি? ক্ষেত্রফল মানে হচ্ছে দৈর্ঘ্য ইন্টু দৈর্ঘ্য, ঠিক কি না?
দৈর্ঘ্য ইন্টু দৈর্ঘ্য। তার মানে এইটা ক্ষেত্রফল বের করার জন্য ফান্ডামেন্টাল ইউনিটের মধ্যে ধরো দৈর্ঘ্যটা মিটারে যদি দেওয়া থাকে তাহলে মিটার ইন্টু মিটার, দ্যাট মিনস মিটার স্কোয়ার। তাহলে ক্ষেত্রফলের ইউনিট বা একক দাঁড়ালো কি মিটার স্কোয়ার। দৈর্ঘ্যের ইউনিটটাকে যদি আমরা মিটার ধরে নিই, মিটার স্কোয়ার। তার মানে এই ক্ষেত্রফলের যে ইউনিট সেটা কি হলো, কার উপর ডিপেন্ডেন্ট? দৈর্ঘ্যের ইউনিটের উপর ডিপেন্ডেন্ট, তাই তো। তাই জন্যে এইটাকে কি বলবে, ডিরাইভড ইউনিট। এরকম যতগুলো ইউনিট আছে গাদা অনেক অনেক, তো সেইগুলোকে আমরা বলবো হচ্ছে ডিরাইভড ইউনিট। ঠিক আছে, এই দুটোই মেন পার্ট। বাট আমরা এখন শিখে নেব যে ইউনিটলেস কোয়ান্টিটি জিনিসটা কি। ইউনিটলেস কোয়ান্টিটি মানে হচ্ছে, দেখো যেসব রাশিগুলি বা যেসব রাশি, এটা বলে দেওয়া এই জন্যই দরকার, হ্যাঁ, দুটি পরীক্ষায় পড়ে যেতে পারে, দুটি সমজাতীয় রাশির অনুপাত, সমজাতীয় রাশির অনুপাত, তাদেরকে বলছে ইউনিটলেস কোয়ান্টিটি। দুটি সেম জিনিসের যদি অনুপাত হয়ে যায়, ধরো কোনো একটা জিনিসের অনুপাত হচ্ছে উপরেও তোমার দৈর্ঘ্য আছে আর নিচেও দৈর্ঘ্য আছে, ধরে নাও আমি বলছি আর কি, দৈর্ঘ্য আছে, তাহলে উপরেও তোমার ইউনিট মিটার, নিচেও ইউনিট মিটার, কেটে যেতে পারে। তাহলে কি এখানে এটাতে কোনো রকম ইউনিট তুমি ইউজ করতে পারবে না। তাই জন্যে এদেরকে কি বলছে, ইউনিটলেস কোয়ান্টিটি বা এককবিহীন রাশি। ঠিক আছে, এদেরকে এককবিহীন রাশি বলে। আমরা পরবর্তীকালে যখন আরও একটু এগিয়ে যাব, দেখব এরকম অনেক রকমের ইউনিটলেস কোয়ান্টিটি আমাদের সামনে আসছে। তবে আপেক্ষিক গুরুত্ব এখানে বলে রাখি, আপেক্ষিক গুরুত্ব আপেক্ষিক গুরুত্ব ব্যাপারটা হচ্ছে এক রকমের ইউনিটলেস কোয়ান্টিটি। এটাকে আমরা এক্সপ্লেন করব, একটু পরে এক্সপ্লেন করব। ঠিক আছে, আপেক্ষিক গুরুত্ব জিনিসটা কি এবং কিভাবে এটা একটা এককবিহীন রাশি বা ইউনিটলেস কোয়ান্টিটি। চলো তাহলে, হয়ে গেল। এইবার আমরা যাই হচ্ছে পরেরটাতে, ডিফারেন্ট সিস্টেম অফ ইউনিট। হোয়াট ইজ দিস ডিফারেন্ট সিস্টেম অফ ইউনিট? কতগুলো সিস্টেম আছে দেখো, অনেক রকমের, একটা বললাম না, একটা জিনিসেরই অনেক রকমের ইউনিট হয়। যেমন তুমি ধরো, এই যে আমরা দেখছিলাম একটু আগেই যে দৈর্ঘ্যর একটা মিটারও আছে, আবার কিলোমিটারও আছে। ভরের গ্রাম আছে, কেজি আছে, সময়ের ক্ষেত্রে দেখছো আওয়ার, মিনিট, সেকেন্ড, তিনটেই আছে। তাহলে কোনটা কখন ইউজ করবো বা কিভাবে ইউজ করবো, এই প্রবলেমটা হওয়ার জন্যে, হ্যাঁ, 1960 সালে 1960তে দুখানা ইনস্টিটিউট বলা যেতে পারে, সংস্থা, যেগুলো একটা, তার মধ্যে একটা হচ্ছে IUPAC, আর তার সাথে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর স্ট্যান্ডার্ডাইজেশন। এই দুজন, IUPAC আর ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন স্ট্যান্ডার্ডাইজেশন, এরা বললো একটা নিড আছে, কিসের না, একটা ইন্টারন্যাশনাল ইউনিট যদি বের করা যেত। তো সেই ক্ষেত্রেই প্রথম শুরু হলো কি, SI সিস্টেম। SI সিস্টেম কি, এর ফুল ফর্মটা জেনে রাখা দরকার। SI এর ফুল ফর্ম হচ্ছে সিস্টেম ডে ইন্টারনেশন। এটা বানানো হলো, ঠিক আছে। এবার এইটার আন্ডারে কাকে কাকে নিচ্ছে, দেখো সবচেয়ে ইম্পর্ট্যান্ট ব্যাপার হচ্ছে SI এর আন্ডারে কোন ফান্ডামেন্টাল ইউনিটসগুলোকে কীভাবে রিপ্রেজেন্ট করছি, সেটা হচ্ছে ব্যাপার। SIটাকেই আবার অনেক সময় MKS সিস্টেমও বলা হয়, অপর নাম। ঠিক আছে, MKS এর মধ্যে এমটা দেখো দৈর্ঘ্যকে কোয়ান্টিফাই করছে, কে এটা ভরকে, আর এসটা সময়কে। M ফর মিটার, কে ফর কিলোগ্রাম বা কেজি, আর S ফর সেকেন্ড। ঠিক না? এই তিনটে জিনিস, এটা হচ্ছে SI এর ব্যাপার, সোজা ব্যাপার। তিনটে ফান্ডামেন্টাল ইউনিটকে এরা এখানে রিপ্রেজেন্ট করছে, দৈর্ঘ্যর ইউনিট মিটার,
এমকেএস বা এসআই পদ্ধতিতে ভরের ইউনিট কেজি, আর সময়টা হচ্ছে সেকেন্ড। দ্যাটস ইট, আর কিছু নেই। চলে এসো অন্য আরেকটা সিস্টেম এইরকমই, যেটাকে আমরা বলি সিজিএস সিস্টেম। এই সিজিএসেও আবার সিটা কি, সিটা আবার দৈর্ঘ্যকে করছে, সি ফর সেন্টিমিটার, জি ফর গ্রাম, আর এস ফর সেকেন্ড। ঠিক আছে, বুঝতেই পেরেছো নিশ্চয়ই যে প্রথমেরটা অলওয়েজ দৈর্ঘ্যকে করবে, দ্বিতীয়টা অলওয়েজ ভরকে রিপ্রেজেন্ট করবে, আর তৃতীয়টা সময়কে রিপ্রেজেন্ট করবে। তাহলে সি ফর সেন্টিমিটার, জি ফর গ্রাম, আর এস ফর সেকেন্ড। আরও একটা প্রসেস আছে কি, এফ পি এস, এপিএস সিস্টেম, যেখানে এফ ফর হচ্ছে ফুট, ছোটো করে লিখি জায়গা কম, ফুট, পি ফর পাউন্ড, আর যেটাকে বি দিয়ে কাউন্ট করা হয়, ঠিক আছে, আবার বি দিয়ে লেখা হয়, আর টাইমটাকে হচ্ছে মানে সেকেন্ড হিসাবে ক্যালকুলেট করা হয়। তাহলে দেখো সময়টা কিন্তু সব জায়গাতে সেকেন্ড, ঠিক আছে, চেঞ্জ হচ্ছে বাকি দুটো। এমকেএস বা এসআই পদ্ধতিতে দৈর্ঘ্যকে মিটার আর ভরকে কিলোগ্রাম, সিজিএসে হচ্ছে সেন্টিমিটার গ্রাম, এদিকে এফপিএসে ফুট পাউন্ড। ঠিক আছে, মনে থাকবে তোমাদের। আচ্ছা, এই পাউন্ডটাকে আবার এরকমভাবে বি দিয়ে করা হয়, বি দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। মনে রাখবে, হয়ে গেল। আচ্ছা, বিশেষ করে এই জিনিসটা মনে রাখবে যে এফপিএস সিস্টেমটা ইউকে মানে ইউনাইটেড কিংডম মানে ইংল্যান্ডের কথা বলছি, ইংল্যান্ড আর ওয়েলস নিয়ে যে জায়গাটা, সেইখানে এফপিএস পদ্ধতিটা এখনও ইউজ হয়। আমাদের দেশেও ইউজ হয় কীভাবে, কেক কেনার সময় দেখবে আমরা পাউন্ডে কিনি, 1 পাউন্ডের কেক, হাফ পাউন্ডের কেক, 3-4 পাউন্ডের কেক, 3 তালা 4 কেক যেগুলো, সেগুলো আরও বেশি। তো কেকটাকে আমরা এখনও পাউন্ড দিয়েই মানে ক্যালকুলেট করি আমাদের দেশে। যে চলো এবার আমরা দেখি যে ফান্ডামেন্টাল ইউনিট 7টা কে বা কী কী। এখানে আমরা 7খানা ফান্ডামেন্টাল ইউনিট দেখতে পাচ্ছি। দেখো, প্রথমেরটাই দৈর্ঘ্য, যেটা আমরা অলরেডি পড়েছি, যেটাকে মিটার। আচ্ছা, এখানে এসআই পদ্ধতিতে, কারণ ইন্টারন্যাশনাল একটাই, তাই জন্য আমরা এখানে এসআই পদ্ধতিতেই সবটাকে দেখে নিয়েছি। ঠিক আছে, যেমন দৈর্ঘ্যটা মিটারে, ভরটা কিলোগ্রামে বা কেজি, সময়টা সেকেন্ডে, সময় অলওয়েজ সেকেন্ডেই হয়, তড়িৎ প্রবাহকে অ্যাম্পিয়ার দিয়ে করা হয়, তাপমাত্রাকে কেলভিন, বস্তুর পরিমাণকে মোল, আর আলোক দীপ্তি বা এটাকে দীপন প্রাবল্যও বলা হয়, সেই ক্ষেত্রে সেটাকে ক্যান্ডেলা বলে আমরা রিপ্রেজেন্ট করি, বা সিডি দিয়ে, সিডি। এই সাতটাকেই আমরা কি বলি না, ফান্ডামেন্টাল ইউনিট বলা হয়, কারণ এইগুলো দিয়ে বাকি ইউনিটগুলোকে তৈরি করা হয়। ঠিক আছে, চলো এই পর্যন্ত কমপ্লিট হয়ে গেল আমাদের। এইবার আমরা দেখব যে ডিফারেন্ট ইউনিটসগুলো কী কী আছে, সবচেয়ে বড় ইউনিট, ছোট ইউনিট। তার মধ্যে দেখো একটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে কি, এইরকম কীরকম না, আমরা যদি বলি বিভিন্ন ধরো লেন্থের ইউনিটগুলো পড়ছি, আমরা লেন্থের ইউনিটগুলো পড়ছি। এই লেন্থের ইউনিটগুলোকে আমাদেরকে জানতে হবে কী কী, যেমন প্রথমেই হচ্ছে ফার্মি হচ্ছে মানে স্মলেস্ট বলা যেতে পারে, যেটা আমরা দৈর্ঘ্য মানে লেন্থ মাপার জন্য ইউজ করি, দৈর্ঘ্য বা লেন্থ মাপার জন্য ইউজ করি, যেখানে 1 ফার্মি, মনে রাখবে এগুলো খুব ভালো করে, 1 ফার্মি ইকুয়ালস টু 10⁻⁻15 মিটার, আর যদি সেন্টিমিটারে কনভার্ট করি তাহলে 10⁻13 সেন্টিমিটার। ঠিক আছে, এর সাথে সাথে এই পিকোমিটার বলে একটা ব্যাপার আছে, যেখানে আমরা বলবো 1 পিকোমিটার ইকুয়াল টু হচ্ছে 10⁻12 মিটার, যদি সেন্টিমিটারে কনভার্ট করি 10⁻10 সেন্টিমিটার। এরপরে অ্যাংস্ট্রম, যেটাকে আমরা এরকমভাবে রিপ্রেজেন্ট করি, মাথায় গোলটা বড় হয়ে গেল, সরি, এরকমভাবে করি। সেটাকে কীভাবে করব, সেটাকে কীভাবে রিপ্রেজেন্ট করব না, এটা ইকুয়াল টু হচ্ছে 10⁻10 মিটার, আর সেন্টিমিটারে 10⁻8 সেন্টিমিটার। তাহলে অ্যাংস্ট্রমের ব্যাপারটা আমরা বুঝতে পেরে গেছি। মাইক্রনে চলে এসো, 1 মাইক্রন ইকুয়ালস টু হচ্ছে 10⁻6 মিটার আর 10⁻4 সেন্টিমিটার। আমরা এগুলো জেনে কি করব, কোথায় কাজে লাগে এগুলো কাজে কোথায় লাগে সেটা হচ্ছে আরও ইম্পর্টেন্ট। যেমন এটা পরমাণুর
কেন্দ্রের যে ব্যাস, কেন্দ্রের ব্যাস মাপার জন্যে আমরা ফার্মি ইউজ করি। তাহলে ফার্মি আমরা কেন ইউজ করি না, পরমাণুর কেন্দ্রের ব্যাস মাপার জন্যে আমরা জেনারেলি ফার্মিটাকে ইউজ করি। ঠিক আছে, হয়ে গেল। পিকোমিটার, পিকোমিটার হচ্ছে তার থেকে বড় কিছু, তার থেকে বড় কিছু অণু মাপার জন্য ধরে নিতে পারি, তার থেকে বড় একটু, তাই না, সাইজে তো বড়, অণু মাপার জন্যে। অ্যাংস্ট্রমটা কী করি, অ্যাংস্ট্রমটা খুব মনে রাখার খুব দরকার আছে। এটা হচ্ছে আলো অথবা অথবাও বলতে পারো বা ও বলতে পারো এক্স রে যেটা, হ্যাঁ, তার ওয়েভ লেন্থ, মানে তরঙ্গ দৈর্ঘ্য মাপার জন্য আমরা অ্যাংস্ট্রম ইউজ করি। মাইক্রন, মাইক্রন হচ্ছে মাইক্রোস্কোপের যে কোনো জিনিসপত্র, ছোট জিনিসপত্র মাপার জন্যে, আণুবীক্ষণিক যে জিনিসপত্রগুলো সেগুলোকে মাপার জন্যে আমরা মাইক্রন ইউজ করি। মানে মাইক্রোস্কোপ যেখানে অণুবীক্ষণ যন্ত্র যেটাকে বলছি সেইখানে ইউজ করি হচ্ছে মাইক্রন। এই হচ্ছে ব্যাপার। চলো, এইরকমই আমরা, যেমন এগুলো সব ছোট ছোট ইউনিট, দেখো এগুলো খুব ছোট। বড় ইউনিটগুলো দেখি লেন্থের, লেন্থের বড় ইউনিট হচ্ছে আলোকবর্ষ বা লাইট ইয়ার। কি না, আলোকবর্ষ বা লাইট ইয়ার। লাইট ইয়ার, এই লাইট ইয়ার কাকে বলে? এই আলোকবর্ষ জানার আগে আমাদেরকে জানতে হবে স্পিড অফ লাইট কত। স্পিড অফ লাইট আমরা মোটামুটি জানি যে আলোর স্পিড হচ্ছে 3 × 10⁻⁻, 10⁻8 এটাকে যদি আমরা সেন্টিমিটারে কনভার্ট করি তাহলে কী হবে, 3 × 10⁻10 সেন্টিমিটার পার সেকেন্ড। দ্যাটস ইট। আলোকবর্ষ হচ্ছে যে আলো 1 বছরে যতটা রাস্তা অতিক্রম করে। আলো আলো 1 বছরে যতটা দূরত্ব যায়, বুঝতে পেরেছো? আলো 1 বছরে যতটা দূরত্ব যায়, সেই দূরত্বটা কত? সেই দূরত্বটা হচ্ছে মানে 1 লাইট ইয়ার, LY, এটার মানে হচ্ছে 9.45 × 10⁻12 কিলোমিটার অ্যাপ্রক্সিমেটলি। ঠিক আছে, অ্যাপ্রক্স 1 লাইট ইয়ার মানে 9.45 × 10⁻12 কিলোমিটার। ঠিক আছে, এতটা দূরত্ব আলো যায়। ঠিক আছে, এটা কী জন্য ইউজ করা হয়? এটা মহাকাশে দূরত্ব, ডিস্টেন্স, মানে যেটাকে বলে একটা নক্ষত্র থেকে আরেকটা নক্ষত্রের যে দূরত্ব, সেই নক্ষত্রের দূরত্বগুলোকে মাপার জন্য জেনারেলি আমরা এই আলোকবর্ষ ইউনিটটাকে ইউজ করি। আরও একটা আছে, কি আছে এটার নাম? এটার নাম হচ্ছে অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট বা যেটাকে AU বলে দেওয়া হয়। এটা আবার কি? এইটা হচ্ছে অ্যাভারেজ, খুব ইম্পর্টেন্ট এটা, অ্যাভারেজ ডিস্টেন্স বিটুইন সান অ্যান্ড আর্থ। তাহলে সূর্য আর পৃথিবীর মধ্যেকার যে অ্যাভারেজ ডিস্টেন্স, অ্যাভারেজ কেন? সবসময় সূর্য আর পৃথিবীর মধ্যে দূরত্ব সমান থাকে না, তাই জন্য এখানে অ্যাভারেজটা ইউজ করতে হয়। আর এই অ্যাভারেজটাই কী বলছে? অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট বলছে। এখানে 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট মানে কত না, 1.496 × 10⁻8 কিলোমিটার বলা হয়। ঠিক আছে, মোটামুটি এটাকে অ্যাভারেজ হিসাবে ধরা হয়। চলে আসি পরেরটাতে, যেটাকে আমরা কি বলি না, পারসেক। আরেকটি বাকি রইল যেটাকে বলছে পারসেক। পারসেক হচ্ছে দৈর্ঘ্য মাপার সবচেয়ে বড় একক, সবচেয়ে বড় একক। আমি বারবার বলে দিচ্ছি, শুনে রাখো। পারসেক হচ্ছে দৈর্ঘ্য মাপার সবচেয়ে বড় একক। ঠিক আছে, যেখানে 1 পারসেক ইকুয়াল টু বলা যেতে পারে 3.084
ইন্টু 10⁻13 কিলোমিটার, বাকিদের থেকে দেখো কতটা বেশি। কতটা বেশি। জেনারেলি বলা হয় যে 1 পারসেক ইকুয়ালস টু 3.26 লাইট ইয়ার। মনে রাখবে খুব ভালো করে, এই সম্পর্কটা খুব ইম্পর্ট্যান্ট। এটা আলোকবর্ষ, অবশ্যই এগুলো হচ্ছে সব ইম্পর্ট্যান্ট ব্যাপার, খুব ভালো করে মনে রাখতে হবে। তো যেরকম আমরা দেখলাম যে লেন্থ মাপার জন্য কত রকমের ব্যাপার আছে, সেরকমই আমাদেরকে বাকিটাও দেখতে হবে। কি দেখতে হবে না, চলো দেখে নিই। যেখানে আমরা বলবো যে ভর মাপার জন্য, ভরও একটা ফিজিক্যাল কোয়ান্টিটি, মানে ভৌত রাশি, যেটাকে আমরা কি করতে পারি, আমরা যেটাকে মেজার করতে পারি বা পরিমাপ করতে পারি, সেরকমই একটা ব্যাপার। জেনারেলি আমরা কি দিয়ে মাপি ভর? দেখো, গ্রাম আর কিলোগ্রাম দিয়ে আমরা মেপে থাকি। এসআই পদ্ধতিতে আমরা কিলোগ্রাম, আর সিজিএস পদ্ধতিতে আমরা গ্রাম ইউজ করে থাকি। বাট এছাড়াও অনেক রকমের ব্যাপার আছে, যেমন ধরো পাউন্ডটাকে আমার একটু বলে দেওয়া উচিত যে 1 পাউন্ড মানে হচ্ছে 1 পাউন্ড মানে হচ্ছে 453.6 গ্রাম। আবার যদি কিলোগ্রাম দিয়ে করি, দেখো 1 কেজি, এটার মানে হচ্ছে 2.204 এত পাউন্ড। বুঝতে পেরেছো? পাউন্ডকে বি দিয়ে ডিনোট করা হয়, এটা আমি আগেই বললাম একবার। এবার ছোট যদি আমরা করি, এটা তো খুব বড় হয়ে গেল, এগুলো খুব বড় বড় ইউনিট। ছোট ধরে নাও কোনো পরমাণুর ওজন বা অণুর ওজন মাপার জন্য আমরা কি করব? তখন ডাল্টন, ভদ্রলোকের নাম ছিল ডাল্টন, তার নামেই ইউনিটটা করা হয়েছে। ভদ্রলোক মানে তিনি একজন সায়েন্টিস্ট ছিলেন। তো ডাল্টন, সবাই আমরা নাম জানি তার নাম অনুযায়ী একটা ইউনিট বানানো হয়েছে, যেটাকে আবার AMU বা অ্যাটমিক মাস ইউনিটও বলা হয়। কি বলা হয়? অ্যাটমিক মাস ইউনিট, এটাও বলা হয়ে থাকে। বুঝতে পেরেছো? এই অ্যাটমিক মাস ইউনিটটাকে কীভাবে কোয়ান্টিফাই করব না, 1 ডাল্টন ওর যেটা সমানই হচ্ছে, একই ভ্যালু হচ্ছে কি 1 AMU, এটার ভ্যালু হচ্ছে 1.66 ইন্টু 10⁻⁻24 গ্রাম। বুঝতে পেরেছো? হয়ে গেল। এখানে আরেকটা জিনিস দরকার, পিকোগ্রামও একটা ব্যাপার আছে। 1 পিকোগ্রাম ইকুয়ালস টু বলছে 10⁻⁻15 কেজি। আবার যদি গ্রামে কনভার্ট করি, 10⁻12 গ্রাম। ঠিক আছে, মনে রাখবে খুব ভালো করে। কীভাবে, কী জন্য ইউজ করা হয়? দেখো, নাম থেকেই বুঝতে পারা যাচ্ছে, অ্যাটমিক মাস ইউনিট। অ্যাটমিক মাস ইউনিট মানে অ্যাটমের মাস, যেটাতে আমরা ক্যালকুলেট করি বা যেটাতে আমরা মাপি। বুঝতে পেরেছো? তাহলে সেই ক্ষেত্রে পরমাণু এদের ব্যাপারে বলা হচ্ছে। সাথেই পিকোগ্রামটা হচ্ছে ক্ষুদ্র কোনো বস্তু, অনুবীক্ষণিক কোনো বস্তু, যেটাকে মাপার জন্য আমরা পিকোগ্রামটা ইউজ করে থাকি। এছাড়া আর কি আছে? ক্যারেট, গোল্ড কিনি আমরা বা ডায়মন্ড, সেটাকে কোয়ান্টিফাই করার জন্য আমরা কি ইউজ করি? সেটাকে কোয়ান্টিফাই করার জন্য আমরা ক্যারেট ইউজ করে থাকি। 1 ক্যারেট মানে কি? 1 ক্যারেট মানে হচ্ছে 0.2 গ্রাম অ্যাকচুয়ালি, আর 200 মিলিগ্রাম বলতে পারি। খুব ভালো করে এটা মনে রাখবে। সেম জিনিস, দেখো আরও একটা ব্যাপার আছে, যেটাকে আমরা গ্রামে কনভার্ট করি না, কিন্তু লিটারে বলি। আয়তন, কোনো একটা তরল বস্তুর আয়তন, সেটারও একটা সম্পর্ক আছে, যে 1 লিটার, সেটাকে আমরা কিসে কনভার্ট করে নিতে পারি? পরেরটাই বলছি, ঠিক আছে, পরেরটাই বলছি, এখানে এগুলোই আপাতত থাক। 1 লিটার কী জিনিস, সেটাকেও একবার কোয়ান্টিফাই করে দেওয়া দরকার। চলো লিটার ব্যাপারটাকে বুঝে নিই এবার। তো এই পর্যন্ত আমাদের এখানেই হয়ে গেল, ভর পর্যন্ত। নেক্সট চলো লিটার জিনিসটা কি দেখে নিই। চলো, লিটার কি করি না, কোনো একটি তরল বস্তুর
কোনো একটি তরল পদার্থের, বস্তুর না পদার্থের, কী করি না, যখন আমরা তার আয়তন মাপি, আয়তন মাপার জন্য আমরা জেনারেলি লিটারটাকে করি। ঠিক আছে, এবার এই 1 লিটার মানে কি সেটা আমাদের জেনে নেওয়া দরকার। 1 লিটার বাংলায় লিখি, 1 লিটার মানে হচ্ছে অ্যাকচুয়ালি 1000 সেন্টিমিটার কিউব। দেখো এটাকে আয়তনে কনভার্ট করে নিলাম, আয়তনে কনভার্ট করে নিলাম কি 1 লিটার মানে হচ্ছে 1000 সেন্টিমিটার কিউব। এটাকে আমরা বলতে পারি, কি করতে পারি, আয়তনে কনভার্ট করে নিতে পারি এইভাবে যে 1 লিটার মানে হচ্ছে 1000 সেন্টিমিটার কিউব বা আয়তন হচ্ছে এটা। ঠিক আছে, এর সাথে সাথেই আরও একটা জিনিস, যেটা দেখো আমাদের এখন চারিদিকে দুনিয়াতে কি চলছে, অয়েল ক্রাইসিস চলছে। আর যখনই বলছে তখনই কি বলছে যে ব্যারেল প্রতি তেলের দাম এত বেড়ে গেল, ব্যারেল প্রতি তেলের দাম এত কমে গেল, কমে তো যাচ্ছে না, বেড়েই যাচ্ছে। তাহলে ব্যারেল জিনিসটা কি, বা এই 1 অয়েল ব্যারেল মানেটা কি, 1 অয়েল ব্যারেল মানে কতটা? 1 অয়েল ব্যারেল মানে হচ্ছে 158.987, বাই গড, এত লিটার। 1 অয়েল ব্যারেল মানে হচ্ছে 158.987, কাছাকাছি কিছু একটা দেবে, হয়তো 3 ডিজিট পর্যন্ত তোমাদেরকে অপশানে নাও দিতে পারে, কাছাকাছি একটা কিছু দেবে, মোটামুটি দেখে করবে। তাহলে 1 অয়েল ব্যারেলের মানেটা আমরা এখানে জেনে নিলাম, যেটা এখন অয়েল ক্রাইসিস চলছে, জানা দরকার, পড়ে যেতেই পারে, তাই না? চারিদিকে এখন অয়েল ব্যারেল করছে। চলে আসি দেখো, এইবার আমাদেরকে কিছু এরকম জিনিসপত্রের নাম জানতে হবে যেগুলো দিয়ে আমরা কি করি, কিছু না কিছু মাপতে থাকি। মানে এই যে পরিমাপ করব, পরিমাপ করার জন্য যে যন্ত্র দরকার, এই ধরো দৈর্ঘ্য বা লেন্থ মাপার জন্য তো একটা যন্ত্র দরকার, নাহলে আমি মাপবো কীভাবে, তাই না? সেই মাপাটা কীভাবে করি, আমরা জেনারেলি স্কেল ইউজ করি, যেখানে এরকম দাগ দেওয়া থাকে, ছোটো ছোটো একটা বড়, ছোটো ছোটো 5টা, একটা বড়, ছোটো ছোটো একটা বড়, এরকম করে দেওয়া থাকে। এই যে লেন্থ মাপার যে যন্ত্র, সেটাকে আমরা কি নাম দিলাম না, একটা স্কেল নাম দিলাম, যে স্কেল দিয়ে আমরা লেন্থ মাপি, ফিতে দিয়ে মাপি, অনেক রকম জিনিস দিয়েই মাপি। কিন্তু সবচেয়ে মাইনিউটলি বা সর্বোচ্চ সঠিকভাবে লেন্থ মাপার যে যন্ত্র, তার নাম কি বলো তো? তার নাম যদি জিজ্ঞেস করে বলবে হচ্ছে ভার্নিয়ার স্কেল। কি বলবে? ভার্নিয়ার স্কেল আমরা যারা সায়েন্স নিয়ে পড়েছি তারা অলরেডি দেখেছি, যারা দেখোনি তারা একটু গুগল করে একবার দেখে নেবে যন্ত্রটা দেখতে কীরকম। কাজ করা কিন্তু কঠিন, কিন্তু তারপরেও যন্ত্রটাকে দেখতে তো অসুবিধা নেই। এই যন্ত্রটার লিস্ট কাউন্ট হচ্ছে, দেখো কত না, 1/10 অফ আ মিলিমিটার। এটার মানে কি লিস্ট কাউন্ট, মানে সর্বনিম্ন কতটা মাপকে সঠিকভাবে মাপা যায়, সর্বনিম্ন 1/10 মিলিমিটারকে সঠিকভাবে মাপা যায়। তাহলে বুঝতে পারছো কতটা অ্যাকিউরেট এটা। লিস্ট কাউন্ট হচ্ছে 1/10 অফ আ মিলিমিটার, বুঝতে পেরেছো? আচ্ছা, ভেরি গুড, এইটা মনে রাখার খুবই দরকার আছে। আচ্ছা, আমরা ভর বলতে বলতে একটা জিনিস ভুলে গেছি, কি না, আমরা ওজন মাপার জন্য কি করি, ওই জায়গাটায় বলা দরকার ছিল। ওজন মাপার জন্য আমরা কি করি, বাটখারা ইউজ করি। এখন আর যদিও হয় না, এখন সবই ইলেকট্রিক হয়ে গেছে, তাও বাটখারা আগে ইউজ হতো, কিছু কিছু জায়গায় এখনও ইউজ হয়। এই বাটখারা কি অনুপাতে থাকে জানো? এই বাটখারাগুলো অনুপাতে থাকে হচ্ছে 5:2:1। মানে দেখবে যদি কেজির হিসাবে, মানে যদি গ্রামের হিসাবে দেখো, দেখবে 500 গ্রামের একটা বাটখারা আছে, 200 গ্রামের 2টো বাটখারা থাকবে। 200 গ্রামের 2টো বাটখারা থাকবে, আবার 100 গ্রামের একটা বাটখারা থাকবে। বুঝতে পেরেছো? এইরকমভাবে কী হয়, সাজানো হয় বাটখারাগুলোকে, যাতে কি হয়, সব রকম ওজন করা যেতে পারে। যদি কেউ আমার কাছে 800 গ্রাম ওজন চাই, ধরো 800 চাই, কী চাই, 800 কুমড়ো চাই ধরো,
800 আমার কুমড়ো চাই। কীভাবে করব না, 800 করার জন্য এই 500 গ্রাম একটা নেবো, তার সাথে 200 গ্রাম একটা নেবো, হয়ে গেল 700, তার সাথে আবার একটা 100 গ্রাম নিয়ে নেবো। তাহলে কি হয়ে গেল, আমার 800 গ্রাম কমপ্লিট হয়ে গেল। বুঝতে পেরেছো? এই হচ্ছে ব্যাপার। এই 5:2:2:1 এই প্রসেসে সবচেয়ে এফেক্টিভভাবে আমরা কি করতে পারি না, ওজন করতে পারি। তাই জন্য এটা 5:2:2:1 অনুপাতে রাখা থাকে। চলো আমরা তাহলে এইবার শুরু করি। এটা দেখে নিলাম কী কী ব্যাপার আছে, ছোটোখাটো কয়েকটা জিনিসও আমরা একটা একটা করে পড়ে নিয়েছি। চলে আসি এবার কিছু কিছু ভৌত রাশি, ফিজিক্যাল কোয়ান্টিটি সেগুলোকে মাপার কিছু যন্ত্রের কথায় আমরা চলে আসি, যেগুলো পরীক্ষায় আসতে পারে। ঠিক আছে, যন্ত্রের কথা অনেক, যন্ত্রের সংখ্যা অনেক। যেমন দৈর্ঘ্য মাপার জন্য কি একটু আগেই পড়লাম, ভার্নিয়ার স্কেল ইউজ হয়। সেরকমই তাপমাত্রা মাপার জন্য থার্মোমিটার ইউজ করা হয়, বায়ুর চাপ মাপার জন্য ব্যারোমিটার ইউজ করা হয়, বায়ুর বেগ মাপার জন্য অ্যানোমিটার ইউজ করা হয়, হিউমিডিটি মানে আর্দ্রতা মাপার জন্যে হাইগ্রোমিটার ইউজ করা হয়। সিসমোমিটার কী জিনিস? সিসমোমিটার হচ্ছে আর্থকুয়েক মাপার জন্যে ইউজ করা হয়। আরেকটা জিনিস, আর্থকুয়েক মাপার সময় দেখবে বলে যে আমাদের রিক্টার স্কেলের ভ্যালু হচ্ছে এত, হ্যাঁ, রিক্টার স্কেলে বলে, টিভিতে বলে, হ্যাঁ দেখেছো নিশ্চয়ই। রিক্টার স্কেল কিন্তু এখন আর ইউজ করা হয় না বাবা, আদমকা জামানাকা জিনিস ওগুলো। হ্যাঁ, রিক্টার স্কেল ইউজ করা হতো যখন প্রথম শুরু হয়েছিল। ওটাতে ঠিকঠাক ক্যালকুলেশনও করতে পারে না, কিছুই করতে পারে না, তাও ওইটাকে এখন আমরা ধরে বসে আছি। আমরা ধরে বসে নেই, অ্যাকচুয়ালি সিসমোমিটার ইউজ করা হয় আর্থকুয়েক মাপার জন্যে। আর্থকুয়েকের যে শকগুলো হয়, শক ওয়েভ আছে না, সেই শক ওয়েভগুলো যেগুলো আমাদের পাখা, ফ্যান, ঘর বাড়ি সব দুলিয়ে ভেঙে দিয়ে চলে যায়, সেই শক ওয়েভগুলোকে আমরা সিসমোমিটার দিয়ে মাপতে পারি। রিক্টার স্কেলে কিন্তু মাপা হয় না। ঠিক আছে। অল্টিমিটার হচ্ছে হাইট মাপার জন্য। এই অল্টিমিটারটা ইউজ করা হয় বিমানের ক্ষেত্রে, মানে এরোপ্লেন, ডিফারেন্ট টাইপস অফ এরোপ্লেন আছে, সেখানে ইউজ করা হয়। সেখানে অল্টিমিটার ইউজ করা হয় দেখার জন্য যে তার উচ্চতা কত। অ্যামমিটার তড়িৎ প্রবাহের জন্যে, ভোল্টমিটার ভোল্টেজের জন্যে, আর ম্যানোমিটার হচ্ছে প্রেসার অফ গ্যাসেস ইন ক্লোজড কন্টেনার, মানে কোনো একটা বন্ধ কন্টেনারের মধ্যে গ্যাসের যে প্রেসারটা হচ্ছে সেইটাকে করার জন্য আমরা ম্যানোমিটার ইউজ করি। স্পিগমোম্যানোমিটার কিসের জন্য ইউজ করি? রক্তের চাপ মাপার জন্যে। ঠিক আছে, যদিও বায়োলজিতে আমরা আবার পড়বো এটা, কিন্তু তাও আমি এখানে একবার বলে রাখলাম। এর সাথে ক্রোনোমিটারটাকে আমরা অ্যাড করতে পারি। ক্রোনোমিটার দিয়ে আমরা কি করতে পারি? সময় মাপার জন্যে আমরা ইউজ করি এই ক্রোনোমিটার নির্ভুলভাবে। এরকম হাজারো যন্ত্র আছে, এবং হাজারো যন্ত্র আমরা প্রত্যেকটা চ্যাপ্টারেই কিছু না কিছু করে পড়তে যাব। ঠিক আছে, সবচেয়ে বেশিরভাগ এই যন্ত্রপাতির কিছুটা আমি এখানে বলে দিলাম। আরও দেখবে এইখান থেকে আরও অনেক জিনিসপত্র আমরা বলবো পরবর্তী চ্যাপ্টারগুলোতে। আচ্ছা, সময় বলতে আরেকটা জিনিস মনে হলো যে সময়ের আরেকটা ব্যাপার আছে। কি সময় আমরা কিভাবে ক্যালকুলেট করি? সময় আমরা জেনারেলি সৌর দিন বা সোলার ডে হিসাবে ক্যালকুলেট করি। কী হিসাবে ক্যালকুলেট করি? সোলার ডে হিসাবে ক্যালকুলেট করি। হোয়াট ইজ দিস সোলার ডে? একদিন মানে কত? একদিন হচ্ছে 24 ঘন্টা। এই 24 ঘন্টাকে আমরা একটা সোলার দিন হিসাবে ক্যালকুলেট করে থাকি, যেখানে সৌরদিন বলতে পারি আমরা এটাকে। 24 ঘন্টা মানে কি, কীভাবে ক্যালকুলেট করব বা কোয়ান্টিফাই করব কীভাবে? আমরা কোথায় আছি পৃথিবীর তার উপর ডিপেন্ড করে আমাদের কি হয়, সূর্য উদয় আর সূর্যাস্ত, এই দুটো জিনিস হয়। আর তার উপর ডিপেন্ড করে কি একটা দিনের পুরো ঘটনাটা। যেমন সূর্য উদয় হওয়ার থেকে সূর্য অস্ত হওয়া পর্যন্ত কিন্তু 24 ঘন্টা নয়, হয় রাত 12টার থেকে শুরু করে আবার রাত 12টা পর্যন্ত ফিরে আসাটাকে আমরা 24 ঘন্টা বলি। এই যে 24 ঘন্টার ট্যুরটা, এইটা সূর্যের জন্যেই কি হচ্ছে, বারবার রিপিট হচ্ছে, তাই জন্য এটাকে সোলার ডে বলা হয়। আর এই সোলার ডের কাউন্টটা হচ্ছে 24 ঘন্টা। কিভাবে না, এটাকে দেখব কিভাবে না, 24 ঘন্টাটাকে আমরা সেকেন্ডে কনভার্ট করে দেখে নিই। কত হচ্ছে 24? এটা ঘন্টা ছিল, সেটাকে 60 দিয়ে গুণ করার পর মিনিট হলো, আবার 60 দিয়ে গুণ করার পর সেকেন্ড হয়ে গেল। দেখব এটার ভ্যালু কত না, 86400 সেকেন্ড।
এই জিনিসটাকে কি করতে হয় না, এটাকে বলা হয় একটা সোলার ডে। এবার আমরা যখন পৃথিবীতে আছি, বিভিন্ন জায়গায় অলরেডি টাইম ক্যালকুলেটেড, আমরা জানি কখন 12টা বাজবে, কখন রাত 12টা, কখন দিন 12টা বাজবে। কিন্তু যদি আমরা অন্য কোনো গ্রহে থাকি, কেউ ধরে নাও মার্সে আছি, তাই তো, একটা মুভি আছে দেখবে মার্শিয়ান বলে, হ্যাঁ, ওখানে কি দেখানো হচ্ছে যে যদি মার্সে কেউ যায়, আবার যদি আমরা মহাকাশে থাকি মানে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে, সেখানে যদি থাকি, তাহলে কি হতে পারে, তখন আমাদের সোলার ডে দিয়ে কি করা হয়, ক্যালকুলেট করা হয়, নর্মাল ডে দিয়ে ক্যালকুলেট করা হয় না। ঠিক আছে, তো এইটাকেই আমার বলার বিষয়। তাহলে সোলার ডে হচ্ছে একটি টাইম মেজারিং ইউনিট, মনে থাকবে। লাইট ইয়ার হচ্ছে একটা ডিস্টেন্স মেজারিং ইউনিট, ঠিক আছে, পারসেকও তাই এবং বাকিগুলো তাই। হয়ে গেল, এই পর্যন্তই আমাদের আজকে বলার বিষয় ছিল। ঠিক আছে, আজ এই পর্যন্তই থাক। আজকের এই চ্যাপ্টার এখানেই সমাপ্ত হলো। পরবর্তী দিন আবার পরবর্তী চ্যাপ্টার যেটা আছে সেটা নিয়ে আমরা চলে আসবো। এই হচ্ছে আমাদের WBPSCর কম্বাইন্ড ফাউন্ডেশন ব্যাচ 0.1। এই ব্যাচে আমরা বিশেষ করে মিসলেনিয়াস, ক্লার্কশিপ, আইডিও, MVI, ICTS এগুলোর প্রিলিমিনারি এক্সামটাকে কভার করব। তো এই ব্যাচে আমরা কি কি সাবজেক্ট পড়াবো আগে জাস্ট তোমাকে বলে দিই। দেখো, আমাদের এখানে ম্যাথ থাকছে, বাকি জিকে থাকছে। ম্যাথ এবং জিকে এই দুটো সাবজেক্ট থাকছে। ওকে, তাহলে ম্যাথ থাকছে, এর সঙ্গে হিস্ট্রি, INM মানে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, জিওগ্রাফি থাকছে, পলিটি থাকছে, ইকোনমিক্স থাকছে, সায়েন্স থাকছে। অনেকে সায়েন্স নিয়ে মাথা ব্যথা থাকে, বিশেষ করে আমাদের এই মিসলেনিয়াসের এক্সাম এবং আইডিওর এক্সাম, এগুলোতে আমাদের সায়েন্স খুব আছে। তো সায়েন্স নিয়ে অনেকের মাথা ব্যথা থাকে, তো সায়েন্সও খুব ভালো করে পড়ানো হচ্ছে। স্পেশাল কিছু টপিক থাকে আমাদের মিসলেনিয়াস আইডিয়াতে, সেগুলো করানো হবে এখানে। কারেন্ট অ্যাফেয়ার্স থাকছে, স্ট্যাটিক জিকে থাকছে এবং WBCS এবং PSCর 25 বছরের যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন হয়েছে 25 বছর ধরে, সেই সমস্ত কোশ্চেনের তোমার পুরোপুরি কমপ্লিট একদম আমরা কম্পাইলেশন একটা PVIQ ভিডিও নিয়ে এসেছি। তো সেই ভিডিওটা আমরা এখানে অ্যাড করে দিয়েছি। ওকে, এবার এই কোর্সটা কীভাবে পড়ানো হবে সেটা বলে দিই। এখানে কি থাকছে, ডিটেল ভিডিও ক্লাসেস থাকছে রেকর্ডেড, পুরো একদম থিওরি ফাউন্ডেশন ব্যাচ হবে। কোনো MCQ এর কোনো ব্যাচ না, এটা আমাদের MCQ শুধুমাত্র আমাদের এইখানে থাকছে। ঠিক আছে, এটা কমপ্লিট থিওরি পড়ানো হবে, ডেমো দেওয়া রয়েছে, ডেমোগুলো তোমরা দেখতে পাবে কোথায় সেটাও বলে দেবো। এর সঙ্গে কি থাকছে, টপিক ওয়াইজ মক টেস্ট, মানে আমরা থিওরি পড়াচ্ছি প্লাস আমরা তখন এখানে MCQ এর জন্য মক টেস্ট আলাদা করে নিচ্ছি এই জায়গাটাতে। ঠিক আছে, প্রত্যেকটা টপিক শেষ হবে, টপিকের সঙ্গে সঙ্গে তোমাদের মক টেস্ট থাকবে। ঠিক আছে, 12,000 প্লাস তোমরা এখানে MCQ পাবে। তোমরা হয়তো অনেকে ভাববে যে এটা হয়তো MCQ ব্যাচ, না এটা MCQ ব্যাচ না, এটা কমপ্লিটলি ফাউন্ডেশন ব্যাচ। ফাউন্ডেশন কথাটা লিখেছি, কমপ্লিটলি ফাউন্ডেশন থিওরি ব্যাচ। এটা একটা থিওরি পড়াবো, তার সঙ্গে আমরা MCQ দিচ্ছি তোমাদের এক্সট্রা করে। ওকে, মান্থলিও মক টেস্ট তোমাদের সঙ্গে থাকছে, যেন তোমাদের রিভিশনটা প্রপার ওয়েতে হতে থাকে। ওকে, এরপর কি থাকছে, ইন্ডিভিজুয়াল মেন্টরশিপ, মানে কোনো স্টুডেন্টের যদি মনে হয় যে না স্যার আমি এই জায়গাটায় এসে আটকে গেছি, এই মুহূর্তে আমার কিছুদিন হয়তো পড়াশোনা হয়ে ওঠেনি, আমি ঠিকমতো পড়াশোনা করতে পারছি না, তো আমি কীভাবে কী এগোবো একটু আমাকে বলে দিন। এই যে ছোট্ট একটা হেল্প, এই হেল্পটা একটা স্টুডেন্টকে বিশাল হারে এগিয়ে যেতে সাহায্য করে। তো এইটার জন্য আমরা মানে বিভিন্ন স্টুডেন্টের জন্য আলাদা আলাদা করে মেন্টরশিপ নিয়ে এসেছি। কোনো স্টুডেন্টের প্রবলেম হলে আমাদের নাম্বার এখানে দেওয়া রয়েছে, তারা আমাকে এখানে মেসেজ করতে পারে, ওচিসমান স্যারকে মেসেজ করতে পারে, দিয়ে এখান থেকে আমাদের সাথে মেন্টরশিপ নিতে পারে। ওকে, এছাড়া কি আমরা লাইভে আসবো মাঝে মাঝে, সেখানে তোমাদের এক্সপার্ট গাইডেন্স দেওয়া হয়। আমাদের যা টিচার্স রয়েছেন প্রত্যেকে সেখানে কিন্তু তোমাকে গাইড করে দেবে যে হ্যাঁ তোমার এই মুহূর্তে কীভাবে এগোনো উচিত না উচিত। ওকে, কোর্সের ডিউরেশন কতদিন, 4 মাসের কোর্স থাকছে। পুরো কোর্সের ভ্যালিডিটি কতদিন, 1 বছর। মানে আমরা 4 মাস ধরে তোমাকে পড়াবো, কোর্সটা আমরা 4 মাসের মধ্যে শেষ করবো। বাট কোনো স্টুডেন্টের যদি মনে হয় যে আমি 4 মাসে শেষ করতে পারলাম না, আমার কন্টেন্ট আরও সময় লাগবে এই জিনিসগুলোকে শেষ করতে, তাদের জন্য 1 বছরের অবধি ভ্যালিডিটি থাকছে। তুমি 1 বছর অবধি এই কোর্সটা পুরোপুরি দেখতে পাবে। ওকে, এবার তোমাদের মনে হতে পারে যে এই কোর্সের প্রাইস কত। তোমরা যদি মান্থলি এখানে ফিস পেমেন্ট করতে চাও, ইনস্টলমেন্টে পেমেন্ট করতে চাও, তাহলে তোমাদের এখানে ফিসটা আমাদের 800 টাকা করে পার মান্থ লাগবে। 4 মাসের জন্য 4 8 3200 টাকা লাগছে। বাট কেউ যদি তোমরা মনে করো তোমরা ওয়ান টাইম পেমেন্ট করবে, একবারে টাকা পেমেন্ট করবে, তাদের জন্য ডাইরেক্ট 700 টাকা ডিসকাউন্ট হয়ে গিয়ে তোমরা এই কোর্সটা 2500 টাকার মধ্যে কমপ্লিট কোর্স পেয়ে যাবে পুরোপুরি 1 বছরের ভ্যালিডিটির সাথে। এরপর তোমরা যারা আমাদের পুরনো ম্যাথের ব্যাচের স্টুডেন্ট রয়েছে, তোমাদের জন্য একটা স্পেশাল ডিসকাউন্ট আছে 500 টাকার, যেহেতু তোমরা আমাদের পুরনো ব্যাচের স্টুডেন্ট। তো সেই দিক থেকে তোমরা যারা ডিসকাউন্ট নিতে চাইছো ম্যাথের ব্যাচের স্টুডেন্ট, বিশেষ করে শুধুমাত্র ম্যাথের ব্যাচের স্টুডেন্টের জন্য এই অফারটা। তো তোমরা আমাকে যে আমার এই নাম্বার দেওয়া রয়েছে, এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করে আমাকে বলো যে আমার এই ডিসকাউন্ট কুপন কোডটা লাগবে, আমি তোমাদের দিয়ে দেবো। ঠিক আছে, আর যদি কিছু জানার থাকে তোমাদের কারোর, প্রত্যেকের বলছি, কিছু জানার থাকলে আমার এই নাম্বার রয়েছে, তোমরা এখানে ফোন বা হোয়াটসঅ্যাপ করে নিতে পারো। ওচিসমান স্যারকেও তোমরা যদি কিছু জানতে চাও তাহলে তোমরা এই নাম্বারে স্যারকে হোয়াটসঅ্যাপ করে নিতে পারো। ওকে, তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।